আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা সবাই দ্রুত কমেন্ট করো। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা সবাই দ্রুত কমেন্ট করো। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। সবাই দ্রুত কমেন্ট করো। ওকে, সবাই বল দ্রুত যে আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা সবাই দ্রুত একটু কমেন্ট করো আমাকে। সবাই দ্রুত আমাকে একটু জানাও যে সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। ঠিক আছে, সবাই দ্রুত জানাও আমাকে। আমরা আমাদের ক্লাসটা 2 মিনিটের ভিতর শুরু করব। আমরা 2 মিনিটের ভিতর আমাদের ক্লাসটা শুরু করব। ওকে, হ্যাঁ, এই তো সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। ওকে, আমরা 2 মিনিটের ভিতর আমাদের ক্লাসটা শুরু করব। ঠিক আছে, সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। আমরা 2 মিনিটের ভিতর আমাদের ক্লাসটা শুরু করব। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। ঠিক আছে, সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। আমরা দ্রুত আমাদের ক্লাসটা শুরু করব। ঠিক আছে, আমরা দ্রুত আমাদের ক্লাসটা শুরু করব। ভাইয়া ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে না। আচ্ছা, দেখতেছি আমি। ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে। আচ্ছা, এবার দেখো তো সাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাও। ঠিক আছে, দেখো আগের থেকে সাউন্ড কমে গেছে। এবার দ্রুত জানাও আমাকে যে এবার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। ঠিক আছে, দেখো আগের থেকে এবার সাউন্ড কমেছে, সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা। ওকে, আচ্ছা, তো চলো শুরু করি আমরা। হ্যাঁ, দেখো আজকে হচ্ছে আমাদের নিউটনিয়ান মেকানিক্সের লেকচার নাম্বার 7। আজকে হচ্ছে আমাদের নিউটনিয়ান মেকানিক্সের লেকচার নাম্বার 7। তো হচ্ছে আমরা এই 7 নাম্বার লেকচারে আজকে শুরু করব। তো পুরো ক্লাসটাই আমি তোমাদের সাথে থাকবো, পার্বণ নন্দী, ডিপার্টমেন্টাল অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বুয়েট। তো আমি হচ্ছে ফিজিক্স ইনস্ট্রাক্টর তোমাদের সায়েন্স ভাইয়া পেজ থেকে। তো সায়েন্স ভাইয়া পেজ থেকে যারা এখনো পেজ লাইক দাওনি, একটু শেয়ার করোনি, একটু পেজটার লিঙ্ক দেওয়া আছে এখানে, এইখানে মার্ক জায়গায় লিঙ্ক দেওয়া আছে, তো চেক করে নিও একটু। আর আমাদের উদ্দেশ্য তো তোমরা জানোই যে আমাদের উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদের মাঝে ফ্রি এডুকেশন যাতে ছড়িয়ে যায় সেটা চেষ্টা করা। ঠিক আছে, ওকে, চলো। আচ্ছা, আসো, আগের দিন আমরা বন্দুকের প্রতিক্ষেপ এর আগ পর্যন্ত পড়েছিলাম। দেখো বিষয়টা কি, আমাদের নিউটনের তৃতীয় সূত্র যেটা আছে সেটার ভিতর একটা ফার্স্ট টপিক ছিল হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি। ওকে, এরপরে হচ্ছে নিউটনের বন্দুকের প্রতিক্ষেপ। নিউটনের তৃতীয় সূত্রের আরেকটি প্রয়োগ হচ্ছে বন্দুকের প্রতিক্ষেপ। ওকে, এইখানে দেখো বন্দুকের প্রতিক্ষেপটা কেমন আসলে এটা সবাই খেয়াল করছো কিনা। ধরো আমরা যদি একটা পিস্তল থেকে এভাবে করে গুলি ফায়ার করতে চাই,
তাহলে এই বন্দুকটার যে গুলি, এই গুলির যে বেগ, এই গুলির বেগ হচ্ছে ইউ। এই ইউ বেগে যখন এটি বন্দুক থেকে বের হয়ে যায় তখন এটি পিছনের দিকে একটি ধাক্কা দেয়, ঠিক আছে? যার ফলে দেখবা অনেকে প্রথমবার যখন বন্দুক প্র্যাকটিস করতে যায় তখন পিছনের দিকে ধাক্কা দেওয়ার ফলে তার হাতটা অনেক সময় একটা মচকানি অনুভব করে আর কি, মানে হাতের কবজিতে একটা মচকানি অনুভব করে। সো এইখানে যে ভি বেগে পিছনের দিকে ধাক্কা দেয় এইটাকে বলা হয় হচ্ছে বন্দুকের প্রতিক্ষেপ, ঠিক আছে? তো এইখানে এই জন্য এইটা যখন বন্দুক প্র্যাকটিস করা হয় তখন দেখবা যে হাত দিয়ে শুটিংটা করা হয়, ধরো তুমি ডান হাত দিয়ে শুটিংটা করছো, বাম হাতটাকে নিচে শক্ত করে ধরে রাখা হয়, মানে বাম হাতটা থাকে ডান হাতের নিচে এবং এই নিচে দিয়ে তোমার এই বাম হাতের কবজিটা, বাম দিয়ে ডান হাতের কবজিটা ধরে রাখা হয় এবং তারপর ফায়ার করা হয়, যাতে এই যে ব্যাক যে রিকয়েল ঘটে বা পিছনের দিকে ধাক্কাটা হয় এইটা যেন প্রতিহত করা যায়, ঠিক আছে? এবং তোমার হাত যাতে মচকে না যায়। তো আমরা এবার আসো এই বন্দুকের প্রতিক্ষেপের একটু সূত্র দেখব, ঠিক আছে? আসো প্রথমেই আমরা বলি, দেখো বন্দুক হচ্ছে কি সাইজে বড়, বন্দুক সাইজে বড়, তাই আমি এখানে এই ক্যাপিটাল যে লেটারগুলো ইউজ করছি, এই ক্যাপিটাল এম হচ্ছে বন্দুকের ভর, বন্দুক বা পিস্তলের ভর, বন্দুকের ভর বা পিস্তলের ভর, ঠিক আছে? পিস্তলের ভর, ওকে? আচ্ছা, এরপর আসো স্মল এম, এটা হচ্ছে গুলির ভর, ওকে? এটা হচ্ছে গুলির ভর, ওকে? এবার আসো বি, এটা হচ্ছে বন্দুক, বি না আমি আগে ইউ দিই, এটা বুঝতে পারলে সুবিধা হবে। ইউ হচ্ছে গুলির বেগ, ইউ হচ্ছে গুলির বেগ, ওকে? আর ক্যাপিটাল ভি এইটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ, ঠিক আছে? পশ্চাৎ বেগ, যেহেতু বন্দুক আর গুলি পরস্পর বিপরীত দিকে ছুটে যাবে, বন্দুক যদি গুলি সামনের দিকে যায় তাহলে বন্দুকটা অবশ্যই তার পিছনে ধাক্কা দিবে, এই জন্য এই জিনিসটাকে বলা হয় হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ। এখানে এবার আসো আমাদের ভরবেগের সংরক্ষণ নীতি কি বলে, যে বন্দুকের আদি ভরবেগ আর শেষ ভরবেগ কি শূন্য হবে, তাহলে বন্দুকের আদি ভরবেগ, আদি দশায় দেখো বন্দুকের আর গুলি দুটোই স্থির ছিল আদি দশায়, তার মানে কি আমি বলতে পারি যেখানে বন্দুক আর গুলি দুইটাই স্থির ছিল, ঠিক আছে? আচ্ছা, শেষ ভরবেগ দেখো, শেষ ভরবেগ হচ্ছে এম ভি প্লাস এম ইউ, অর্থাৎ এই ক্যাপিটাল এম হচ্ছে বন্দুকের ভর আর পিস্তলের ভর, দেখো পাশে লিখে রাখছি, আর ক্যাপিটাল ভি হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ, ওকে? স্মল এম হচ্ছে গুলির ভর আর ইউ হচ্ছে কি গুলির বেগ। তাহলে আসো আমরা কি বলতে পারি, এই এম ভি প্লাস এম ইউ এটা সমান কি 0, তার মানে কি দেখো তো আমাদের আদি ভরবেগ আর শেষ ভরবেগ কি সমান, আমাদের নিউটনের সেই সূত্র কি বলে যে সংঘর্ষের সময় একটি ক্রিয়া ও প্রতিক্রিয়া বল থাকবে, সেখান থেকে ভরবেগের সংরক্ষণ নীতি আমরা কি জানি, আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান, এইটা অনুযায়ী আমরা লিখতে পারি এম ভি প্লাস এম ইউ ইকুয়াল 0, যেখান থেকে দেখো ভি সমান কি লেখা যায়, মাইনাস অফ এম বাই এম ইন্টু ইউ, ঠিক আছে? এই মাইনাস অফ এই এম ভিটাকে যদি এই এম ইউ পাশে নিয়ে গেলে মাইনাস, এন্ড দেন ভি সমান আমরা লিখতে পারি কি এম বাই এম ইন্টু ইউ। দেখো এখানে একটা কন্ডিশন লিখছে, এই এম বন্দুকের ভর অনেক বেশি হবে, গুলির ভর অবশ্যই অনেক কম হবে, তার মানে কি আমরা বলতে পারি বন্দুকের ভর গুলির ভর থেকে কি অনেক বেশি, এই এম এর মান অনেক বেশি, ক্যাপিটাল এম, ফলে দেখো ভি এর মান অনেক কম হবে ইউ এর তুলনায়। ইউ তার মানে ধরো এখানে যদি হয়, সাপোজ আমি একটা রেঞ্জ দিই, এটা যদি হয় 300 মিটার পার সেকেন্ড, দেন এইটা হতে পারে 0.1 মিটার পার সেকেন্ড, বা ধরো এটা হতে পারে 0.2 মিটার পার সেকেন্ড, এরকম রেঞ্জে হবে একটা, মানে এটা অনেক কম হবে, এই মানটা অনেক কম হবে, ঠিক আছে? আমরা এরকম ম্যাথ দেখবো, এটা মানটা অনেকটা কম হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আসো দেখো কি বলছে একটা কথা, মাইনাস চিহ্ন নির্দেশ করে যে এই ভি আর এই ইউ পরস্পর বিপরীত, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। অর্থাৎ দেখো কেমন ঘটে বিষয়টা, এই ধরো আমার হচ্ছে সেই বন্দুক, এই হচ্ছে আমার সেই বন্দুক, ঠিক আছে? এই বন্দুক বরাবর যখন গুলিটা সামনের দিকে যাবে, আমার বন্দুকের প্রতিক্ষেপ কি বিপরীত দিকে কাজ করবে, তার মানে কি আমি বলতে পারি ভি আর ইউ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? এই 180 ডিগ্রির কারণে এখানে একটা মাইনাস চিহ্ন চলে আসে। যেমন দেখো এটা একটা উদাহরণ দিয়েছে, নৌকা থেকে আরোহী লাফ দেওয়া
বা বিস্ফোরণের ফলে কোনো বস্তুর টুকরো হয়ে যাওয়া বা তেজস্ক্রিয় পরমাণু হতে আলফা কণা নির্গত হওয়া, প্রত্যেকটাই কি একই উদাহরণ। ঠিক আছে, এগুলো জাস্ট উদাহরণ, এই নিচেরগুলোর কোনো প্রয়োগ নেই বলছি, কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনও নেই বা কোনো কিছু দরকার নেই আমাদের, জাস্ট এগুলো হচ্ছে এক্সাম্পল, এগুলো হচ্ছে এক্সাম্পল আকারে মনে রাখবা, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। ঠিক আছে, ওকে। বলো তাহলে এই স্লাইডটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা? এই স্লাইড যেটা আমরা শো করতেছি এটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করো সবাই, দ্রুত একটু কমেন্ট করো, এটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা। ওকে, আচ্ছা চলো নেক্সট টপিকে যাই আমরা। রকেটের গতি। দেখো, রকেটের গতি জানার পূর্বে আমাদের দুইটা জিনিস অবশ্যই জানতে হবে, একটা হচ্ছে ঘাত বল। ওকে, ঘাত বল কি, ইম্পালসিভ ফোর্স, দুটো জিনিস অবশ্যই জানতে হবে, একটা হচ্ছে ঘাত বল, একটা হচ্ছে বলের ঘাত। ঠিক আছে, আচ্ছা না ভাইয়া, জি ভাইয়া, কোনো প্রবলেম নেই, ওকে থ্যাংক ইউ। চলো, রকেটের গতি জানার পূর্বে আমাদের দুইটা বল অবশ্যই জানতে হবে, একটা হচ্ছে ঘাত বল, একটা হচ্ছে বলের ঘাত। ওকে, আসো ঘাত বল, যে বলের মান খুব বেশি কিন্তু খুব ক্রিয়াকাল কম, অর্থাৎ খুব কম সময়ের জন্য প্রচন্ড বড় বল ক্রিয়া করলে তাকে কি বলে, ঘাত বল বলে। অর্থাৎ আমার এখানে বলের মান খুবই বেশি কিন্তু আমার সংঘর্ষকাল খুবই কম, তার মানে কি এখানে বলের মানটা বেশি হতে হবে। অর্থাৎ তুমি দেখো উদাহরণ দিয়েছে বোমা বিস্ফোরণ বা বাস ট্রেন সংঘর্ষ, কামান হতে গুলি ছোড়া, ব্যাট দ্বারা ক্রিকেট বলকে আঘাত করা, হাতুড়ি দ্বারা কাঠে পেরেক পোতা। আছে, এটা কাঠ হবে। ঠিক আছে, কাঠে পেরেক পোতা। ঠিক আছে, কাঠে, এটা কাঠ হবে, কাঠে পেরেক পোতা। ওকে, হ্যাঁ দেখো হাতুড়ি দ্বারা কাঠে পেরেক পোতা, এইটা কি আমাদের এই ঘাত বলের উদাহরণ। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো ব্যাট দ্বারা যখন একটা বলকে আঘাত করা হয় তখন সেখানে ব্যাটসম্যান প্রচন্ড জোরে আঘাত করে, কিন্তু ব্যাটের সাথে বলের সংঘর্ষকাল কত সময়, অল্প একটু সময় হয়, লাইক 1 সেকেন্ডেরও কম সময়, 1 ন্যানো সেকেন্ড বা মিলি সেকেন্ডের মতো। ঠিক আছে, তাহলে এটা কি আমাদের ঘাত বলের উদাহরণ। ওকে, আচ্ছা আসো এরপরে কি ঘাত বলের বৈশিষ্ট্য। আচ্ছা বৈশিষ্ট্য কেমন, বলের মান খুব কম হতে হবে, ক্রিয়াকাল খুব বলের মান অনেক কম হবে। ঘাত বলের বৈশিষ্ট্য, ক্রিয়াকাল খুব ছোট হতে হবে, বলের মান খুব বেশি হতে হবে, বলের মান অনেক বেশি। ওয়েটিং ফর দ্য সিগন্যাল, কেন বলের মান অনেক বেশি হতে হবে। ওকে, বলের মান খুব বেশি হতে হবে, আমরা প্রথমেই কন্ডিশনে দেখছি যে বলের মানটা খুব বেশি হতে হবে। ঠিক আছে, এখানে দেখো বলের মান কি খুব বেশি হতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ওকে, আচ্ছা এরপরে আসো বলের মান বেশি হতে হবে। নেক্সট আসো কি আমাদের বলছে ক্রিয়াকাল খুব ছোট হতে হবে। ওকে, এরপরে দেখো বলছে কি বস্তুর বেগ ও ভরবেগের আকস্মিক পরিবর্তন ঘটতে হবে। ওকে, তার মানে কি বস্তুর বেগ ও ভরবেগ অতি দ্রুত পরিবর্তন ঘটবে, যেটা সময়কাল কি খুব কম ঘটবে। ওকে, ক্রিয়াকালে বস্তুর স্মরণ তাৎপর্যপূর্ণ নয়। ওকে, আচ্ছা ঘাত বল দ্বারা খুব কম সময় বিধায় এদের মাধ্যমে বস্তুর সৃষ্ট ত্বরণ পরিমাপ করা যায় না, কিন্তু সাধারণ বস্তুর উপর যে বল প্রয়োগ করে তা থেকে সৃষ্ট ত্বরণ পরিমাপ করা যায়। অর্থাৎ ঘাত বলের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা এই ত্বরণ বা এ কে ক্যালকুলেট করতে পারবো না, কিন্তু এটা থেকে সাধারণ বল থেকে যে বলটা পাওয়া যায়, ত্বরণটা পাওয়া যায়, সেটা আমরা কি ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, ওকে সবাই দ্রুত কমেন্ট করো যে এই স্লাইডটা বুঝছো কিনা। ঠিক আছে, সবাই দ্রুত কমেন্ট করো, সবাই দ্রুত কমেন্ট করো এটা বুঝছো কিনা, কমেন্ট করো বুঝছো কিনা এই স্লাইডটা। আচ্ছা আসো বলের ঘাত। দেখো বলের ঘাত আমরা 9 10-এ পড়ে আসছি, এটা প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলা হয়, বলের ঘাত। ঠিক আছে, বলের ঘাত কি বলে যে বলের ঘাত হচ্ছে প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালকে বলা হয় কি বলের ঘাত, ক্রিয়াকালের গুণফল। অনেক সময় কি শুধু ঘাত বলে। ঠিক আছে, বলের ঘাত বা শুধু ঘাত। দেখো তাহলে এখানে যদি আমি বলি যে হচ্ছে কি প্রযুক্ত বল, টি হচ্ছে ক্রিয়াকাল, তাহলে আমরা সংজ্ঞানুসারে কি লিখতে পারি, জে ইকুয়াল এফ টি। এখানে এই যে এফ এটা হচ্ছে কি আমাদের একটা ভেক্টর কোয়ান্টিটি,
ভেক্টর কোয়ান্টিটির সাথে যদি টি এটা স্কেলার কোয়ান্টিটি গুণ করা হয় তাহলে এই বলের ঘাত এটা কি হবে, অবশ্যই একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি। ওকে, এটা অবশ্যই কি একটা হবে, ভেক্টর রাশি। ওকে, দেখো এফ বল যদি ধ্রুব না হয় তাহলে ওই সময় গড় বল এফ নিলে যে সমান কি হবে, তাহলে এফ ইন্টু টি, এই ইন্টু না, এটা হচ্ছে ডট, মানে কি এটা হচ্ছে গুণ আর কি। টি তো আমাদের ভেক্টর হতে পারে না, এফ কি ভেক্টর, তার মানে কি একটা স্কেলার আর একটা ভেক্টর রাশি গুণফল কি অবশ্যই একটা ভেক্টর রাশি হবে। ঠিক আছে, এটা আবার মাঝখানে ডট গুণ নাই, সো এটাকে ভুল করো না। আচ্ছা, এখন আসো এফ ধ্রুব বল হলে ওই সময় টি1 হতে টি2 সময় পর্যন্ত ক্রিয়া করলে আমরা কি জানি, যে সমান ইন্টিগ্রেশন টি2 থেকে টি1 এফ ডিটি, অর্থাৎ এফ ইন্টু টি2 মাইনাস টি1, তাহলে বলের ঘাত সমান কি হবে, জে ইন্টু টি2 মাইনাস টি1। অর্থাৎ আমাদের এখানে যে টিটা আছে আসলে আমরা এই জে সমান কি লিখতে পারি, জে সমান দেখো এফ ইন্টু এই যে আমাদের সময়, এটা সমান আমরা প্রথমে লিখতে পারি এফ ইন্টু টি, কিন্তু যদি এখানে সময় পার্থক্য থাকে তাহলে আমরা লিখতে পারি কি এফ ইন্টু ডেল টি। আচ্ছা, এই জে ইকুয়াল লিখতে পারি এফ ইন্টু ডেল টি, তাহলে এই জে সমান আমরা লিখতে পারি দেখো এই ডেল টি মানে কি আসলে সময় পার্থক্য, তার মানে আমরা কি বলতে পারি এফ ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। ঠিক আছে, ওকে, তার মানে আমরা যে সমান বলতে পারি আসলে এফ ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, সময় পার্থক্যটাই আমরা এখানে ক্যালকুলেট করব। ঠিক আছে, আর এই যে ইন্টিগ্রেশন ফরম্যাটটা, এই ইন্টিগ্রেশন ফরম্যাটটা আমাদের লাগবে কিসে, আমরা এখনই দেখাচ্ছি। সবাই বলো ইন্টিগ্রেশন ফরম্যাটটা বাদে বুঝছো কিনা সবাই? ঠিক আছে, ইন্টিগ্রেশন ফরম্যাটটা বাদে বুঝছো কিনা সবাই বলো, এই স্লাইডটা বুঝছো কিনা সবাই, দ্রুত কমেন্ট করো। বুঝছি, ওকে, ঠিক আছে, ওকে, চলো 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 নেক্সট। ইন্টিগ্রেশন স্লাইডটা বাদে বুঝার কথা। ঠিক আছে, তাহলে আসো এখানে আমরা কি বলতে পারি, ঘাত, বলের ঘাত ও ভরবেগের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় সূত্রটা আমরা জানি কি এফ সমান ডিডিটি অফ পি, অর্থাৎ আমরা জানি বস্তুর ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় কি প্রযুক্ত বল, বস্তু ভরবেগের পরিবর্তনের হার এই প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ ডিডিটি অফ এমভি এটা সমান হচ্ছে কি আমাদের এফ। তাহলে আমরা এই যে ডিটি এটাকে যদি ভগ্নাংশ আকারে নিই তাহলে আমরা লিখতে পারি এফ ডিটি সমান এম ইন্টু ডি ভি। ওকে, তাহলে যখন টি ইজ ইকুয়াল টু টি1 সময় সাপেক্ষে যখন ব্যবকলন করব তখন একে সরাসরি কি লেখা যায়, দেখো এই যে এফ ইন্টু ডেল টি মাইনাস এফ ইন্টু টি2 মাইনাস টি1 এটাকে সমান লেখা যায় কি এম ইন্টু ভি2 মাইনাস ভি1। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে এই এফ সমান আমরা কি জানি এম ইন্টু এ, এই এম ইন্টু বি মাইনাস ইউ বাই টি এটা ছিল আমাদের। তাহলে আমরা সমান কি বলতে পারি এফ টি সমান এম ইন্টু বি মাইনাস ইউ। ওকে, এফ টি ইকুয়াল বি মাইনাস ইউ। তাহলে এফ ইন্টু যদি ডেল টি আমরা বলি, বলের ঘাত এফ ইন্টু ডেল টি সমান আমরা কি বলতে পারি এম ডেল বি, অর্থাৎ বলের ঘাত সমান আমরা কি বলতে পারি, বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, এই লাইনটা আমরা বলতে পারি, এটা আমার নতুন করে লেখা লাগলো না। ওকে, বলের ঘাত সমান কি ভরবেগের পরিবর্তন। ওকে, আচ্ছা, যেহেতু দেখো এই দুটো কি ভেক্টর রাশি না, তার মানে এখানেও হচ্ছে ভেক্টর বসবে, এখানেও ভেক্টর বসবে, এখানেও ভেক্টর বসবে। আচ্ছা, ভেক্টর ফরম্যাটটা আমি একটু অন্যভাবে দেখাই। দেখো ভেক্টর ফরম্যাটটা কেমন বসবে, যদি আমরা ভেক্টর ফরম্যাটে করি, এখানে আমি এখানে লিখি, দেখো এই এফ ইন্টু ভেক্টর ফরম্যাট এফ ডট টি এটা সমান কি লেখা যায় এম ইন্টু বি মাইনাস ইউ। ঠিক আছে, এই বি মাইনাস ইউ দুটো ভেক্টর রাশির বিয়োগ আমরা কি শিখছি যে মধ্যবর্তী কোণের উপর ডিপেন্ড করে। তাহলে দেখো এই নিচের লাইনে যে ফর্মুলাটা লিখছে এই জে সমান এম ইন্টু এই এম ইন্টু আমরা কি লিখতে পারি বি আর ইউ, মধ্যবর্তী কোণ যদি হয় আলফা তাহলে আমরা সমান এটা কি লিখতে পারি বি স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস 2 বি cos আলফা। ঠিক আছে, এটা আমরা ম্যাথে সরাসরি দেখবো। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো তো যে এটা বুঝছো কিনা, স্লাইডটা এখানে যা লেখা আছে এটা বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো তো, এটা আশা বুঝছো সবাই। ঠিক আছে, বুঝছি ভাইয়া। ওকে, চলো নেক্সট আমরা যাই। তাহলে দেখো আমাদের আজকে এখানে আছে
j ইকুয়াল f ইন্টু t2 মাইনাস t1, অর্থাৎ ইন্টিগ্রেশন t2 থেকে t1 f dt। মনে করো তোমাদের কাছে একটা গ্রাফ আছে এরকম, যে এটা হচ্ছে একটা গ্রাফ। এই গ্রাফটার জন্য দেখো তোমার এই বরাবর গ্রাফটা দিয়েছে f, ঠিক আছে? এই বরাবর তোমার গ্রাফে দিয়েছে f, আর এই বরাবর গ্রাফে দিয়েছে t। এখন তোমাকে যদি বলে যে এইখান থেকে এই অবধি প্রযুক্ত বলের ঘাত কত, ঠিক আছে? এখান থেকে এই অবধি প্রযুক্ত বলের ঘাত কত, তাহলে তুমি প্রযুক্ত বলের ঘাত আসলে কি করবা, এই t1 থেকে t2 অবধি এই লিমিটের ভিতর কি একটা নিবা না, এরিয়া নিবা। তার মানে কি তোমার আসলে এই এরিয়ার যে ক্ষেত্রফল, এই t2 থেকে t1 এই যে এরিয়ার ক্ষেত্রফল, আমি যদি বলি এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, এটা হচ্ছে d, abcd এরিয়ার যে ক্ষেত্রফল, এটাই সমান আমার কি হবে আসলে আমাদের abcd এর ক্ষেত্রফল এরিয়া, এটাই সমান কি হবে আমাদের বলের ঘাত। এখন আসো আমরা কোন অসম বস্তুর জন্য বলের ঘাত নির্ণয় করা বা ক্ষেত্রফল নির্ণয় করা আসলে শিখি নাই, ঠিক আছে? অসম বস্তুর জন্য আমরা বলের ঘাত নির্ণয় করা শিখি নাই, কিন্তু আমরা ইন্টিগ্রেশনে একটু এটার আইডিয়া পেয়েছি। ওকে, তাহলে এখানে আসো, এখানে আমাদের ক্ষেত্রফল সমান কি হবে, আমি যদি লিখে রাখি এখানে দেখো, এটা হচ্ছে ক্ষেত্রফল সমান বলের ঘাত সমান a b c d ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? a b c d ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, এবার আসো আমাদের একটা আইডিয়া লাগবে। আইডিয়াটা হচ্ছে এরকম, ঠিক আছে? আমাদের এবার একটা ইন্টিগ্রেশন সম্পর্কে একটু আইডিয়া লাগবে, ঠিক আছে? ওকে, নিউ স্লাইড নিই, চলো। ইন্টিগ্রেশন সম্পর্কে আমাদের একটা আইডিয়া লাগবে। ধরো আমি যদি এখানে হেডিং দিই, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। আমাদের ইন্টিগ্রেশন সম্পর্কে একটু আইডিয়া লাগবে। ইন্টিগ্রেশন, ওকে, ইন্টিগ্রেশন সম্পর্কে আমাদের একটু আইডিয়া লাগবে। দেখো ইন্টিগ্রেশন সম্পর্কে আইডিয়াটা কিরকম, আমাদের যদি একটা সুষম বস্তু হয়, সুষম বস্তুর ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের করি, সরাসরি ক্ষেত্রফলের ফর্মুলা ইউজ করি। লাইক আমাদের ফর্মুলাটা ক্ষেত্রফল যদি এরকম হয়, সরাসরি আমরা এখানে কি ইউজ করি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে হাইট, সরাসরি আমরা এটা ইউজ করি। কিন্তু আমাদের ক্ষেত্রফলটা যদি এরকম একটা কিছু হয়, যে ধরো তোমাকে বললো যে এইখানে a b এটা c এটা d, এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করো, সেখানে দেখো এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে x1 ধরো, এটা হচ্ছে x2। তুমি এই ক্ষেত্রে ক্ষেত্রফল আর বের করা সম্ভব নয়। তখন আমরা কি করি, ক্ষেত্রফল কেন সম্ভব নয়, কারণ এটা হচ্ছে কি একটা অসম বস্তু, ক্ষেত্রফল যদি বের করা সম্ভব নয়, তখন আমরা কি করি, এইখানে দেখো এবার খেয়াল করো, ধরো এই হচ্ছে আমাদের গ্রাফটা, ছোট ছোট টুকরে আমরা ভাগ করি, ঠিক আছে? আমরা অনেক ক্ষুদ্র টুকরোতে ভাগ করি, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোতে, ঠিক আছে? অনেক ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোতে ভাগ করে দেখো, তাহলে এখানে যে ভাগ করি আমরা ছোট ছোট ক্ষুদ্র টুকরো ভাগ করি, এটা হচ্ছে কি dx। আর এই যে ফাংশনটা, আমরা এই ফাংশনটা ধরি y is equal to f of x, অর্থাৎ এখানে যে y, এই y হচ্ছে x এর একটি ফাংশন। তাহলে আমাদের এখানে যদি x হয়, এটা y হয়, তাহলে আসো আমাদের এখানে হচ্ছে এটা x1, এটা x2। তাহলে আমাদের যে ক্ষুদ্র ক্ষেত্রফল dA, এটাকে সমান আমরা কি লিখতে পারি, ক্ষুদ্র ক্ষেত্রফলটা কেমন হবে আসলে খেয়াল করো, এই যে ছোট টুকরা, এই ছোট টুকরা প্রত্যেকটাকে আমি এই যে টুকরাটা, এই টুকরা প্রত্যেকটাকে আমি এমন ভাবে ভাগ করেছি যেন অনেক ক্ষুদ্র হয় এবং এই মাথাগুলো এক একটা আয়তক্ষেত্র মতো হয়ে যায়। ওকে, অর্থাৎ দেখো আমাদের এই যে ছোট টুকরা, এই ছোট টুকরার একটা অংশ, এই যে তফাৎ, এই তফাৎটা আসলে কত, এটা হচ্ছে তফাৎ dx। আর এই যে উচ্চতা, এটা হচ্ছে কত y, ঠিক আছে? এটা dx into y। তার মানে আমরা কি এটা আয়তক্ষেত্র হিসেবে যদি একটা কল্পনা করি, একটি আয়তক্ষেত্র হিসেবে কল্পনা করলে কি লেখা যায়, y dx, ঠিক আছে? একটা আয়তক্ষেত্র হিসেবে কল্পনা করলে কি y dx হিসেবে লেখা যায়। তাহলে আসো এবার যদি আমার এই পুরোটাকে ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে আমরা পুরো ক্ষেত্রফলটা কেমন করি, দেখো সামেশন অফ d
এ সামেশন অফ ডি এ মানে কি প্রত্যেকটা যতগুলো ক্ষেত্রফল হবে তার প্রত্যেকটা যোগফল হবে আমার এখানে প্রত্যেকটা যোগফল অর্থ কি সামেশন অফ ওয়াই ডিএক্স ঠিক আছে সামেশন অফ ওয়াই ডিএক্স এখন সামেশনের কি একটা লিমিট দরকার না সামেশনের লিমিট কত দেখো এখানে ক্ষেত্রফল কত আদিতে কত ছিল প্রথমে a = 0 আর পরে ক্ষেত্রফল কত হয়েছে a = a আর এখানে দেখো y যে প্রথমে আমার ক্ষেত্রফল পরিমাপ করা শুরু করছি কত থেকে x1 থেকে এটা হচ্ছে x1 আর এই পরে লিমিট এইটা হচ্ছে কি আমার x2 তাহলে আসো এখানে আমি যদি এবার এই যে সামেশন চিহ্নটাকে ইন্টিগ্রেশনের ভাষায় এরকম লম্বা করে দেওয়া হয় এন্ড এই যে আমি উপরে সংখ্যাটা লিখছি এটাকে দেওয়া হয় হচ্ছে x2 এখানে দেওয়া হয় হচ্ছে x1 আর এখানে কি আসবে y dx তাহলে আসো এই যে ক্ষেত্রফল আমরা বের করলাম এটা সমান a = a তাহলে এখানেও ইন্টিগ্রেশন কি হবে এখানেও হবে এখানে a = 0 থেকে a = a অবধি ঠিক আছে ওকে এই ইন্টিগ্রেশনটা করলে দেখো এখানে এই ইন্টিগ্রেশনটা করলে কি আসবে dA এখানে ছিল শুধু dA ঠিক আছে এখানে ছিল শুধু dA ওকে এটা করলে দেখো আমাদের সরাসরি ক্ষেত্রফলটা চলে আসে এটা হচ্ছে x2 থেকে x1 y dx ঠিক আছে ওকে তাহলে আমাদের ক্ষেত্রফলটা আমরা কিভাবে পাচ্ছি ছোট ছোট আয়তক্ষেত্রের মাধ্যমে পাচ্ছি যেখানে আমরা লাস্টে গিয়ে কি বসিয়েছি একটা লিমিট ঠিক আছে আমরা কি লাস্টে কি একটা লিমিট বসিয়েছি ওকে আচ্ছা ঠিক আছে দেখো তো এই পর্যন্ত বুঝছো কিনা এই ক্ষেত্রফল নির্ণয় বা লিমিট বোঝানো গিয়েছে কিনা ক্ষেত্রফল লিমিট এটা বোঝা গিয়েছে কিনা এটা বোঝা গিয়েছে কিনা সবাই দ্রুত কমেন্ট করো একটু এখন তো বুঝছো কিনা বুঝছি ভাইয়া ওকে থ্যাংক ইউ দেখো এখানে খেয়াল করো এই যে উপরে আমি যে সংখ্যাটা লিখছি ঠিক আছে এই যে উপরে যে সংখ্যাটা লিখছি এটাকে বলা হয় হচ্ছে আপার লিমিট ঠিক আছে আর নিচে যে সংখ্যাটা লিখছি এটাকে বলা হয় হচ্ছে লোয়ার লিমিট ঠিক আছে ওকে এই দেখো আপার লিমিট কি আপার লিমিট হচ্ছে আমার সর্বশেষ কোণ অবধি গিয়েছে এটা হচ্ছে সর্বশেষ ঠিক আছে সর্বশেষ অবধি ঠিক আছে আর এটা হচ্ছে শুরু ঠিক আছে সহজ কথায় বলতে গেলে আপার লিমিট হচ্ছে সর্বশেষ আর লোয়ার লিমিট হচ্ছে শুরু ঠিক আছে ওকে তাহলে আশা করি এটা বুঝতে পারছো ঠিক আছে তাহলে চলো আমরা নেক্সট একটু পড়াশোনাতে যাই dA ওকে এখন তো আশা করি বুঝতে পারছো ওকে এরপর আসো আমাদের ইন্টিগ্রেশনে একটু ফর্মুলা লাগবে ঠিক আছে দেখো ইন্টিগ্রেশনে কিছু ফর্মুলা লাগবে আমাদের কেমন ফর্মুলা ফার্স্ট দেখো আমরা ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের ভিতর কম্পারিজন করে শিখব ঠিক আছে চলো ইন্টিগ্রেশনের ভিতরে কম্পারিজন করে আমরা শিখব ফার্স্টে দেখো আমরা ডিফারেন্সিয়েশনের একটা ফর্মুলা শিখছি না যে ddx of x to the power n এটা সমান কত n x to the power n minus 1 ওকে তাহলে আসো এই ফর্মুলাটা আমরা যেটা শিখছি এইটারই একটা বিপরীত ফর্মুলা আছে তাহলে আমরা যদি প্রথমে শিখি ইন্টিগ্রেশন অফ x to the power n এখানে কি এটা dx এটা সমান কি হবে দেখো এই যে n এই n সামনে প্রথমে কি উপরে এখানে প্রথমে কি সামনে চলে আসছে n তার মানে কি এখানে হচ্ছে যদি n বসে তাহলে এখানে নিচে বসবে n plus 1 ওকে আর উপরেও পাওয়ারে যোগ হয়ে যাবে +1 দেখো এখানে পাওয়ার 1 কমে গিয়েছিল এখানে পাওয়ার 1 বেড়ে গিয়েছে এখানে ছিল শুধু n এখানে হয়েছে n plus 1 ঠিক আছে ওকে ওকে তাহলে প্রথম ফর্মুলাটা দেখো
এখানে কি হবে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n এটা সমান কি হবে dd x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস কত c। ওকে, আপাতত এই ফর্মুলাটা এইভাবে মনে রাখো, বাকিটা তোমাদের প্রিয়ম ভাই ইন্টিগ্রেশনের সময় করিয়ে দেবে। ঠিক আছে, আপাতত এটা এইভাবে মনে রাখো, বাকিটা তোমাদের ইন্টিগ্রেশনের সময় প্রিয়ম ভাই করিয়ে দেবেন। ওকে, আচ্ছা চলো নেক্সট ওকে, নেক্সটে দেখো 2 নাম্বার আমাদের একটা ফর্মুলা ছিল ddx অফ শুধু x এটা সমান কত 1, তাহলে এর বিপরীতটা সমান কত হবে? এই ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন এটা হচ্ছে পরস্পর বিপরীত। আমাদের প্রথমে যখন ভেক্টর ব্যবকলন শেখা শুরু করছিলাম আমরা, তখন মনে আছে আমরা বলছিলাম যে আমাদের ক্যালকুলাস 2 ধরনের আছে, একটা হচ্ছে ইন্টিগ্রেশন আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পরস্পরের বিপরীত। ওকে ওকে, আসো তাহলে ddx অফ x এটা সমান কত ছিল 1, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 dx এটা সমান কত হবে শুধু x প্লাস c। ওকে, এই c হচ্ছে কনস্ট্যান্ট, এই c ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, c ইজ ইকুয়াল টু হচ্ছে কি কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা এরপরটা আসো, এরপরের ফর্মুলাটা কি? এরপরে হচ্ছে ধরো ddx অফ কত বলা যায়, ধরো এখানে লিখি, ধরো ddx অফ sin x এটা সমান কত ছিল? ddx অফ sin x এটা ফর্মুলা কি cos x। ওকে, ddx অফ sin x এটা ফর্মুলা কি cos x, তাহলে ইন্টিগ্রেশন অফ cos x dx এটা সমান কি লিখতে পারি আমরা? যদি ডিফারেন্সিয়েশন sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x পাই, তাহলে cos x কে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে কি পাবো? আবার সেই sin x পাবো, sin x প্লাস c। ওকে, 4 নাম্বার দেখো ddx অফ cos x এটা সমান আমরা কি লিখতে পারি? মাইনাস sin x। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ sin x dx। তাহলে আমি যদি এই মাইনাসটা বাইরে রেখে দিই, এখানে একটা মাইনাস ছিল, এটা সমান কত আমাদের? এটা সমান হচ্ছে cos x প্লাস c। ইন্টিগ্রেশন অফ মাইনাস sin x dx এটা সমান কত ছিল আমাদের? cos x প্লাস c। এই মাইনাসটাকে যদি আমি বাম থেকে ডান পাশে নিয়ে যাই, তাহলে এখানে মাইনাসটা হয়ে গেলে এখানে তাহলে কত লেখা যাবে এটাকে? এই, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ sin x dx সমান কত? মাইনাস cos x প্লাস c। ওকে, আরেকটা আসুন 5 নাম্বার, ধরো ddx অফ tan x এটা সমান কত ছিল আমাদের ফর্মুলা? sec square x। তাহলে ইন্টিগ্রেশন অফ sec square x এটা সমান dx, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? তাহলে ইন্টিগ্রেশন অফ sec square x এটা সমান কত তাহলে? tan x প্লাস c। ওকে, আচ্ছা এখানে দেখো তো সবাই বুঝছো কিনা? এই c গুলো বাদে c হচ্ছে কনস্ট্যান্ট, এই c এর পরিচয় কি, কেন c আমি আনলাম এখানে, এটা তোমাদের প্রিয়ম ভাই বুঝিয়ে দেবে। ঠিক আছে, এটা তোমাদের প্রিয়ম ভাই যখন পড়াবে তখন বুঝিয়ে দেবে। ওকে, সবাই কমেন্ট করো এখন তো বুঝছো কিনা। সবাই কমেন্ট করো বুঝছো কিনা এই পর্যন্ত। কমেন্ট করো সবাই বুঝছো কিনা এই পর্যন্ত। বুঝছি ভাইয়া, হ্যাঁ বুঝছি ভাইয়া। ওকে ওকে, চলো নেক্সট আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বুঝছি ভাইয়া। ওকে চলো নেক্সট আমাদের একটা জিনিস লাগবে, এবার হচ্ছে আমাদের নির্দিষ্ট যৌগজ। ঠিক আছে, নির্দিষ্ট যৌগজ বিষয়টা কেমন? ধরো তোমার কাছে আসলো এরকম একটা ম্যাথ, আমরা কেবলই দেখছি ddx অফ x টু দি পাওয়ার n dx এটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস কত c। ওকে, তাহলে তোমাকে যদি এখানে লিমিট দিয়ে দেয়, ধরো এটা হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত x টু দি পাওয়ার n dx এটা সমান কত হবে? তাহলে obviously x টু দি পাওয়ার n এটা ফর্মুলা কত বলবো? ধরো x টু দি পাওয়ার n না দিয়ে আমি দিয়ে দিলাম একটা পাওয়ার দিলাম, ধরো x কিউব। ওকে, x কিউব ফার্স্টে তোমাদের এইটার মান বের করার জন্য তোমরা আগে পাশে করে নিবা ইন্টিগ্রেশন অফ x কিউব dx। x কিউব dx এর মান কি? তাহলে দেখো প্রথমে কি x বসবে, উপরে দেখো পাওয়ার 1 বেড়ে যাবে, তার মানে 3 প্লাস 1
নিচেও কি 3 প্লাস 1, n এর মান 3, তাহলে এখানে প্লাস কত হবে c। ওকে, তাহলে এই ddx of x টু দি পাওয়ার 3 প্লাস 1 এটা মানে কত x টু দি পাওয়ার 4 বাই কত 4 প্লাস কত c। ওকে, তাহলে আসো এইটা কখন আসবে, এটা কখন আসবে, এটা হচ্ছে অনির্দিষ্ট যৌগজ, অনির্দিষ্ট যৌগজ। ইন্টিগ্রেশনকে বাংলায় বলা হয় যৌগজীকরণ, এটাকে সংক্ষেপে বলা হয় যৌগজ। ওকে, আর এইটা কখন আসবে, এটা হচ্ছে নির্দিষ্ট যৌগজ, নির্দিষ্ট যৌগজ। ওকে, আচ্ছা আসো তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ 2 থেকে 5x কিউব এটা সমান মানে কত আসলে x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস c। দেখো এটা লেখার নিয়ম হচ্ছে এই x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস c আমার এখানে মান দিয়ে দিয়েছে না, মানটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে আপার লিমিট 5 লেখা হয়, নিচে লোয়ার লিমিট 2 লেখা হয়। তাহলে দেখো এখানে x এর মান কি 5 বসাবো, এবার প্রথমে কত বসবে, তাহলে 5 টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 বাই 4। এবার কথা হচ্ছে যে জিজ্ঞাসা করবা যে ভাইয়া এখানে তাহলে লোয়ার লিমিট কোথায় গেল, c কোথায় গেল? যখন এই নির্দিষ্ট যৌগজ আসবে তখন আর c প্রয়োজন পড়বে না। ওকে, যখন নির্দিষ্ট যৌগজ আসবে তখন এই c আর প্রয়োজন পড়বে না। ওকে, সিটা যখন প্রয়োজন না পড়ে তাহলে আমি এখানে কি লিখতে পারি, সরাসরি এই মানটা আমি লিখে দেব। এটার মান কত আসবে, এটার মান আসবে দেখো এরকম, কেমন আসবে, এটার উপরে আপার লিমিট কত 2, লোয়ার লিমিট সরি আপার লিমিট 5, লোয়ার লিমিট 2, তার মানে কত এখানে দেখো 5 টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 বাই 4। এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই। ঠিক আছে, আচ্ছা আরেকটা উদাহরণ নিই আমরা। ধরো তোমার কাছে বলেছে, প্রথমে জিজ্ঞাসা করেছে ইন্টিগ্রেশন অফ ধরো একটা মান জিজ্ঞাসা করছে, সেটা হচ্ছে পাই বাই 2, এখানে আছে পাই বাই 6, এখানে আছে sin x dx। ঠিক আছে, আমরা কি জানি প্রথমে আমরা কেবলই করে আসছি না, ইন্টিগ্রেশন অফ sin x এটা সমান কত মনে আছে মাইনাস cos x প্লাস c। তাহলে এখানে আমাদের মানটা কত আসবে দেখো মাইনাস cos x, মাইনাস cos x অফ এখানে প্লাস c আর বসবে না, না বসে দেখো এখানে বসবে থার্ড ব্র্যাকেট এরকম, এই থার্ড ব্র্যাকেটের পর উপরে আসবে পাই বাই 2, নিচে বসবে পাই বাই 6। ওকে, আচ্ছা নিচে বসবে পাই বাই 6। তাহলে আসো এটার মান কত আসবে আসলে মাইনাস cos অফ, দেখো মাইনাসটা বাইরে রাখলাম, মাইনাসটা বাইরে রেখে তাহলে প্রথমে cos এর জায়গায় কি পাই বাই 2 বসবে, cos অফ পাই বাই 2, এবং আপার লিমিট থেকে লোয়ার লিমিট কি মাইনাস যায়, মাইনাস দিলাম, দেখো এখানে মাইনাস কি পাই বাই 6, তাহলে এখানে কত আসবে cos পাই বাই 6। এখান থেকে যা আসবে তাই অ্যান্সার। যেমন দেখো এখানে আসলো, বাইরে হচ্ছে মাইনাস ছিল, মাইনাসের পর দেখো এখানে cos টু দি পাওয়ার cos পাই বাই 2, cos পাই বাই 2 মানে 0 মাইনাস cos পাই বাই 6, পাই বাই 6 মানে হচ্ছে হাফ, তাহলে এটার অ্যান্সার হচ্ছে হাফ। ঠিক আছে, ওকে, এটা আসলে আমি এখন যত সহজে বলতেছি, এখানে এটা নিয়ে তোমাদের একটা পুরো অধ্যায় আছে ম্যাথে। ঠিক আছে, এটা আমি এখন যত সহজে বলতেছি, এটা নিয়ে তোমাদের একটা ম্যাথে অধ্যায় আছে। সো আমি এখন এত সহজে তোমাদের বলে গেলে আমার তোমরা বুঝে গেলে বিষয়টা এমন না, তারপরেও যতটুকু চেষ্টা করবা বুঝতে চেষ্টা করবা। ঠিক আছে, যেটা চেষ্টা করবা বোঝার চেষ্টা করবা এখানে। ঠিক আছে, ওকে, সবাই কমেন্ট করো এখন তো বুঝছো কিনা, সবাই কমেন্ট করে বন্ধু বুঝেছো কিনা। সবাই কমেন্ট করো বুঝেছো কিনা। বুঝছি ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ, দ্রুত সবাই কমেন্ট করো বুঝছো কিনা। কমেন্ট করো বুঝছো কিনা।
বলো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? বুঝছি ভাইয়া, ওকে চলো নেক্সট। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। আসো তাহলে আমরা ইন্টিগ্রেশন সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পেলাম। এবার আসো বলের ঘাতের একক। বলের ঘাতের একক, একক কি হবে দেখো, এখানে যে সমান আসলে কি লেখা যায়, f ইন্টু t2 মাইনাস t1। তার মানে আমরা কি বলতে পারি, f এর একক হচ্ছে নিউটন, t এর একক হচ্ছে সেকেন্ড। সো আমরা এখানে বলতে পারি নিউটন সেকেন্ড, ঠিক আছে। যে একক হচ্ছে যে, অর্থাৎ বলের ঘাত এটা হচ্ছে একক নিউটন সেকেন্ড, ওকে। আর এখানে ভরবেগের পরিবর্তন, আচ্ছা ভরবেগের একক কি, কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগ মানে ভর ইন্টু বেগ, তার মানে ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড। তো আমরা বলতে পারি যে আরেকটা একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, ওকে। আমরা যে আরো একটা একক বলতে পারি কেজি মিটার পার সেকেন্ড বা নিউটন সেকেন্ড, ওকে। আচ্ছা চলো নেক্সট আমরা এখন ম্যাথ করব। দেখো কি বলছে, 0.2 কেজি ভরের একটি বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে কোনো দেয়ালে ধাক্কা খেয়ে ওই একই পথে 2 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসলো। অর্থাৎ দেখো আমি যদি বলি, আমি সহজে বলি, দেখো একটা বস্তু দেয়ালে ধাক্কা খেলো, এই বস্তু দেয়ালে ধাক্কা করলো কত বেগে, 0.3 মিটার পার সেকেন্ড, এন্ড ব্যাক করলো কত বেগে, 0.3 না শুধু 3, ঠিক আছে। এটা ধাক্কা খেলো কত বেগে, এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে ফেরত আসলো। বলছে বলের ঘাত কত। আচ্ছা তাহলে আমাদের আদি বেগ u হচ্ছে এত এন্ড v হচ্ছে এত, ঠিক আছে। আচ্ছা আমরা আদি বেগকে u সমান দেখো এখানে কত হবে, 2 মিটার পার সেকেন্ড এন্ড 2 না 3 মিটার পার সেকেন্ড, কারণ আমাদের বলে দিয়েছে এত বেগে ধাক্কা লাগলো। আর v সমান কত হবে, v সমান হবে 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা উল্টে গেছে, u হচ্ছে 3 মিটার পার সেকেন্ড আর ফেরত আসছে কত, 2 মিটার পার সেকেন্ড। কিন্তু কথা আছে এখানে আমার u এর ডিরেকশন হচ্ছে প্লাস x অক্ষ বরাবর, আর y এই যে v এটার ডিরেকশন হচ্ছে মাইনাস x অক্ষ বরাবর। তাহলে আমি বলতে পারি যে এটার সমান যদি 3i, এটার সমান যদি হয় 3i মিটার পার সেকেন্ড, তাহলে এটার সমান আমরা কি বলতে পারি, মাইনাস 2i মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটার সমান আমরা কি বলতে পারি, 2i মিটার পার সেকেন্ড, ওকে। আসো তাহলে এবার বলো আমাদের যে বলের ঘাত যে, এটার সমান কি লিখতে পারি আমরা, যে সমান কি লিখতে পারি, b মাইনাস u, ওকে, b মাইনাস u। এটা হচ্ছে কি বলের ঘাত। তাহলে এটার সমান কত লেখা যাবে, দেখো m এর মান হচ্ছে 0.2 ইন্টু b, b এর মান হচ্ছে মাইনাস 2i মাইনাস 3i, ওকে। তার মানে কত আসে দেখো, 0.2 গুণ মাইনাস 5i, মাইনাস 5i মানে কত, 0.2 গুণ মাইনাস 5i, 0.2 মানে হচ্ছে 1/5, তার মানে কত, মাইনাস i বলের ঘাত, ওকে, মাইনাস i, ওকে। এটা হচ্ছে আমাদের যে ভেক্টর ফর্ম, ভেক্টর ফর্মে একক কি, এটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। বলছে বলের ঘাত কত, বলের ঘাত কত বের করতে গেলে তাহলে যে সমান আমাদের মান বের করতে হবে, এটা সমান কত হবে, মাইনাস i তার মডুলাস, ওকে। i এর মান কত, 1, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড, ওকে। আচ্ছা সবাই কমেন্ট করে তো বুঝছো কিনা এটা, এটা বুঝছো কিনা সবাই কমেন্ট করো তো একটু। কমেন্ট করো একটু বুঝছো কিনা, বুঝছি, ওকে বুঝছি ভাইয়া, ওকে থ্যাংক ইউ। এইবার বলো 0.5 কেজি ভরের একটা বল, ধরো এই হচ্ছে আবাসের দেয়াল আমাদের, বাট দিস টাইম এইখানে এই বলটা এখানে প্রথমে কি বলছে, 30 মিটার পার সেকেন্ড বেগে, 30 মিটার পার সেকেন্ড বেগে, ওকে। দেখো কি বলছে, কোন দেয়ালে ধাক্কা লেগে এটা তার মানে আদি বেগ, বলছে ওই একই দিকে 60 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো। আচ্ছা ওই একই দিকে 60 মিটার পার সেকেন্ড, তার মানে কি ওই দেয়ালে ধাক্কা লাগার পরও এটা কি একই দিকে বলতে পারি
60 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো। একই দিকে আগেরটার অঙ্কে ছিল ফিরে এলো, দেখো আগের অঙ্কে ছিল কি ফিরে আসলো, ঠিক আছে, আগের অঙ্কে ছিল ফিরে আসলো, আর এটাই হচ্ছে কি ধাক্কা খেলো। বলছে বলের ঘাত কত। ওকে দেখো তাহলে আমরা এখানে ইউ এর ভেক্টর ফর্মটা আমরা কি লিখতে পারি, 30 মিটার পার সেকেন্ড। ওকে, আর ভি এটা সমান কি, দেখো তো দুইটাই কি সেম দিকে, তাহলে আমরা এটাও বলতে পারি কি 60 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আসো আমাদের বলের ঘাতের মান কত হবে, যে ভেক্টর ফর্ম, তাহলে এটা কত হবে m ইন্টু ভি মাইনাস কিউ। ঠিক আছে, আচ্ছা আমি এই দাগগুলো নিচে দেবো এখন থেকে, সুবিধা হবে বুঝতে। দেখো m এর মান কত 0.5 ইন্টু ভি মান কত, দেখো 60 মাইনাস 30 ঠিক আছে, তার মানে 0.5 ইন্টু 30 ঠিক আছে, 0.5 মানে কত 1/2 গুণ 30 এটা করলে আসে হচ্ছে 15 ঠিক আছে, এটা করলে আসে হচ্ছে 15 ওকে, তাহলে আসো এটার মানে হচ্ছে এটা এত কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আসো আমরা এখান থেকে বলতে পারি যে যে মান বলের ঘাত, এই বলের ঘাতের মান কত হবে, বলের ঘাতের মান এটার মান কত হবে, এই 15 তার মডুলাস সমান কত 15 কেজি মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে কি এর অ্যান্সার। ঠিক আছে, ওকে, এটা হবে কি এর অ্যান্সার। ওকে, সবাই দ্রুত বলো তো এটা বুঝছো কিনা, সবাই দ্রুত বলো তো এটা বুঝছো কিনা। জি ভাইয়া বুঝছি। ওকে, জি ভাইয়া বুঝছি। ওকে, থ্যাংক ইউ। চলো দেখো কি বলছে, কি বলছে দেখো, একজন বালক 10 মিটার উপর থেকে ভূমিতে লাফ দিয়ে পড়লো। 10 মিটার উপর থেকে ভূমিতে লাফ দিয়ে পড়লে তাকে কত বলের ঘাত সইতে হলো। 10 মিটার উপর থেকে ভূমিতে লাফ দিয়ে পড়লো, তাহলে প্রথমে আমাদের আদি বেগ দেখো তো, এখান থেকে যে ভূমিতে লাফ দিয়ে পড়লো বস্তুটা, সে লাফ দিয়ে পড়ার সময় এখানে আদি বেগ কত ছিল 0, আর শেষ বেগ কত এটা বের করতে হবে। তাহলে আমরা দেখো বলছে 10 মিটার উপর থেকে, এই যে ডিসটেন্স এটা হচ্ছে কি h, তাহলে আমরা বলতে পারি দেখো তো b স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2gh। ওকে, আচ্ছা আমি এখানে g সমান দিয়ে দিলাম 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটা সমান দিয়ে দিয়েছি। তাহলে আসো এই b স্কয়ার সমান আমরা কি বলতে পারি, দেখো b স্কয়ার সমান 2 গুণ g, g এর মান কত 10 গুণ h এর মান, h এর মান কত 10, তার মানে এখানে b এর মান আসে কত, b এর মান আসে হচ্ছে 10√2 এত মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা তাহলে আসো সরাসরি আমরা কি বলতে পারি, এটা এত মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে বলের ঘাত এটার ভেক্টর ফর্ম কি হবে, m ইন্টু বি মাইনাস ইউ। তাহলে m এর মান কত, এখানে m এর মান হচ্ছে 20 কেজি। ওকে, 20 ইন্টু দেখো তাকে কত হচ্ছে 10√2, সে দেখো উপর থেকে নিচে আসছে, তাহলে কি আমরা বলতে পারি এটা হচ্ছে উপর থেকে নিচে এই বরাবর আমাদের যে প্লাস x অক্ষ এটা বরাবর কাজ করে i, আর উপরের দিকে কাজ করে হচ্ছে j। ওকে, তাহলে সরাসরি আমরা কি বলতে পারি এখান থেকে 10√2 মাইনাস 0, আমি এটা ভেক্টর ফর্ম লাগবে না, সরাসরি ভেক্টর ফর্ম বাদ দিয়ে আমরা সরাসরি এটা লিখে দেব। দেখো 10√2 মাইনাস 0 কেন লিখতে পারলাম, মাঝখানের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে দেখো এখানে হচ্ছে 20 গুণ 10√2 এত কি হবে কেজি মিটার পার সেকেন্ড, তার মানে কত 200√2 কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে জে বলের ঘাত। ঠিক আছে, এখানে দেখো আমার ভ্যালুটা একবারে বের হয়ে গিয়েছে। ঠিক আছে, ওকে, বলো তো কমেন্ট করে এটা বুঝতে পারছো কিনা, আমার বলের ঘাত এখানে একবারে বের হয়ে গিয়েছে। সবাই দ্রুত কমেন্ট করে বলো যেটা বুঝতে পারছো কিনা।
সবাই দ্রুত কমেন্ট করে বলো যে এটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, কমেন্ট করো বুঝছো কিনা। ওকে চলো নেক্সট ম্যাথে যাই। জি ভাই বুঝছি। ওকে দেখো এখানে কি বলছে, দেখো সরণ বনাম সময় লেখচিত্র দেখানো হলো। বলছে টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে হতে টি ইকুয়ালস টু 6 সেকেন্ড ব্যবধানে বলের ঘাত হিসাব করো। ঠিক আছে, ওকে আগের ম্যাথটা বুঝছো। ওকে দেখো কি বলছে এখানে, আমাদের বলছে সরণ বনাম সময়ের লেখচিত্র দেখানো হলো। তোমাকে বলেছে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড হতে টি ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড ব্যবধানে ক্রিয়ারত বলের ঘাত হিসাব করো। দেখো তো টি ইজ ইকুয়াল টু 2 হতে টি ইজ ইকুয়াল টু 4, এই যে সময়টা ক্রিয়ারত বলের ঘাত হিসাব করো। ঠিক আছে, এখানে বলতো এখানে যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে কি হবে? হবে না। কারণ কি, ওই যে ক্ষেত্রফল আমরা যে লেখচিত্র থেকে বের করব ওই ক্ষেত্রফলটাতে আমাদের ওয়াই অক্ষ বরাবর কি থাকতে হতো? বলের ঘাত থাকতে হতো অবশ্যই। ঠিক আছে, ওই অক্ষ বরাবর কি থাকতে হতো? বল এফ মানে নিউটন থাকতে হতো। কিন্তু এখানে দেখো এখানে আছে কি সরণ, তার মানে কি আমাদেরকে অবশ্যই আগে কি করতে হবে, এই 2 4 6 এই 6 সেকেন্ড গুলোতে আমাদের কি আগে বেগ নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা বেগ নির্ণয় করে দেন আমরা হচ্ছে এখান থেকে ম্যাথের ক্যালকুলেশনে অগ্রসর হব। ঠিক আছে, তাহলে দেখো তাহলে কনসেপ্টটা বোঝা গেছে কি, এখানে আমাদের যদি সরাসরি ক্ষেত্রফল বের করি, সরাসরি ক্ষেত্রফলটা বের করলে কি এখানে হবে না। কেন হবে না? কারণ এখানে বলে দিয়েছে যে এখানে এটা সরণ বনাম সময় লেখচিত্র, আর সরণ বনাম সময় লেখচিত্রে আমরা কি ক্ষেত্রফল বের করলে কিছুই পাবো না। ঠিক আছে, কিছু যদি না পাই তাহলে আমাদের এখানে কি প্রথমে বেগ বের করতে হবে, এরপর হচ্ছে কি বলের ঘাত এখানে হিসাব করতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আমরা আসো এখানে দেখো প্রথমে কি আমরা বেগ বের করব। আচ্ছা আমরা কি এটা জানি, এই যে প্রথমে 4 সেকেন্ডের জন্য কি বের করব, আমরা বেগ বের করব t = 2 থেকে 6 সেকেন্ডে ক্রিয়ারত, t = 2 থেকে 6 সেকেন্ডে ক্রিয়ারত। তাহলে প্রথমে আমরা u বের করব আদিবেগ। দেখো এখানে u আদিবেগ দেওয়াই আছে, u আদিবেগ দেওয়া আছে। তাহলে এখানে দেখো u হচ্ছে সরণ, এই পয়েন্টের জন্য আমরা কি বের করব, দেখো at না বাংলা লিখি এখানে বুঝতে সুবিধা হবে। দেখো t = 4 sa। ঠিক আছে, t = 4 সেকেন্ডে। ওকে t = 4 সেকেন্ডে তাহলে কি হবে আমাদের, ওকে t = 4 সেকেন্ডে। ওকে আসো তাহলে দেখো এখান থেকে প্রথমে t = 4 সেকেন্ডে যে আমরা বেগটা বের করব, এই বেগটা কি হবে তাহলে t = 4 সেকেন্ডে বেগ v সমান কত হবে s/t। s এর মান কত, দেখো সরণের মান দিয়েছে 4, সময়ের মানও দিয়েছে 4, তার মানে এটা আদিবেগ কত 1 মিটার পার সেকেন্ড। ওকে এটা আছে আদিবেগ 1 মিটার পার সেকেন্ড। ওকে এখন দেখো এইখান থেকে আমার এই লেখচিত্রটা কার্ভটা হচ্ছে একদম সমান, তার মানে কি এই প্রত্যেকটা জায়গায় কি v সমবেগ কাজ করছে, সমবেগ v। তাহলে আমরা বলতে পারি যে তাইলে ওকে তাহলে এখানে দেখো তাইলে t = 2 সেকেন্ডে বেগ আমি কি লিখতে পারি, u হচ্ছে কত 1 মিটার পার সেকেন্ড। আচ্ছা এরপরে দেখো t = 2 সেকেন্ডে, t = 6 সেকেন্ডে বেগ v। দেখো তো আমরা কি জানি যে এই যে সরণ বনাম সময়, এই সময়ের যে ঢাল, এই ঢাল বরাবর কি পাওয়া যায়, আমাদের বেগ পাওয়া যায়। ঠিক আছে, এটা মনে রাখবা, এই v সমান হবে কি ঢাল। ঠিক আছে, v সমান হবে ঢাল, আর ঢালের ফর্মুলা কি আমরা জানি, ঢাল ইকুয়াল কত tan 60 মান কত √3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো আমাদের বলের ঘাত সমান কি হবে m × v - u। ওকে m এর মান কত, m এর মান হচ্ছে 2 × v, v মানে হচ্ছে √3 - 1। ঠিক আছে, এটা এত কেজি মিটার পার সেকেন্ড, তাহলে j এর মান আসে হচ্ছে 1.46 কেজি মিটার পার সেকেন্ড। ওকে
আমি অঙ্কটা আরেকবার রিভিউ করি। দেখো এই লেখ চিত্রটার মানে কি বোঝা যাচ্ছে, এই t = 0 থেকে t = 4 অবধি আমার বেগ মান সেম। বেগের মান কত হবে এখানে? আদি বেগ। এখানে তাহলে বেগের মান হবে কি সমবেগে চলছে। ওকে, আবার আসো t = 4 থেকে t = 6 এই অবধি কি আমার বেগের মানটা সেম। ওকে, তাহলে আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে t = 4 সেকেন্ডে বেগ বের করা, যেটা অবভিয়াসলি 4 আর 6 এর সেম হবে বেগ। আর পরের উদ্দেশ্য হচ্ছে t = 6 সেকেন্ডে বেগ বের করা, যেটা কি আমার এই ঢালের মাধ্যমে বের করতে পারবো। ওকে, তাহলে প্রথমটা বেগ বের করলাম, এটা কত হবে 1 মিটার পার সেকেন্ড। আর t = 6 সেকেন্ডে সেকেন্ডে বেগ কত হবে? তাহলে এটা সমান হবে 1060 মানে কত √3। ওকে, 1060 মানে কি √3। তাহলে আমরা আসলে এটার মানটা বের করতে পারছি। সবাই কমেন্ট করো এখানে এর ম্যাথটা বুঝছো কিনা। সবাই কমেন্ট করো এখানে বুঝছো কিনা। সবাই কমেন্ট করো বুঝতে পারছো কিনা। বুঝছি ভাইয়া। ওকে চলো তাহলে আসো এবার সেম 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 দেখো কি বলছে, কোন বস্তুর উপর ক্রিয়ারত ঘাত বল বনাম সময় লেখচিত্র। এইবার দেখো বলে দিয়েছে ঘাত বল বনাম সময়, তার মানে কি ঘাত বল বনাম সময় লেখচিত্র যখনই দেখবো তখনই আমরা কি বলতে পারি, এটার ক্ষেত্রফলই সমান কত হবে বলের ঘাত। এটার ক্ষেত্রফল সমান কত হবে বলের ঘাত। ওকে, এটা ক্ষেত্রফলই সমান কত বলের ঘাত। ওকে, এখন আসো আমাদের এটা ক্ষেত্রফল সমান কত বলের ঘাত হবে। তাহলে আসো এই ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি, j of f dt, যেখানে t লিমিট কত, এটা হচ্ছে আপার লিমিট। দেখো শুরু হয়েছে কত থেকে, 0 থেকে, তাহলে নিচে বসবে কত 0। ওকে, আর শেষ হয়েছে কততে, পাইতে, তাহলে শেষ হচ্ছে পাই। ওকে, এবার আসো এখানে বলেছে f dt। ওকে, তাহলে আসো এটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই। f এর মান কত, দেখো f এর মান বলের মান দিয়ে দিয়েছে 100 sin t dt। ওকে, আচ্ছা তাহলে আসো এটা হচ্ছে কি আমাদের 100 sin t dt। ওকে, তাহলে আসো এখান থেকে আমরা কি বের করতে পারি, দেখো ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এই 100 কনস্ট্যান্ট, তাহলে 100 কি গুণ আকারে বাইরে বের হয়ে গেল, আর এখানে বসবে কি sin t dt। ওকে, তাহলে আসো দেখো 100 বাইরে থাকলো, sin t কি ইন্টিগ্রেশন করলে কি আসে মাইনাস cos t, যেটাকে আমরা করলে পাই কি, দেখো এখানে 0 এখানে পাই। ঠিক আছে, আর এখানে কি কোনো কিছু প্লাস হবে না, কারণ প্লাস c কি আমাদের যখন আসবে তখন কি লিমিট থাকবে না। তাহলে আসো এই মানটা করলে দেখো 100 ইন্টু মাইনাস 100 কমন থাকলো, বাইরে দেখো cos t, cos প্রথমে হচ্ছে পাই, cos এর মান কত পাই, cos পাই মাইনাস cos 0। ওকে, আচ্ছা এখান থেকে আসো এটা আমরা ক্যালকুলেশন জানি যে মাইনাস 100 ইন্টু cos পাই মানে হচ্ছে 0, cos 0 মানে হচ্ছে 1, তাহলে এই মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে এটার মান হবে হচ্ছে কি 100 নিউটন সেকেন্ড। ঠিক আছে, 100 নিউটন সেকেন্ড, নট নিউটন পার সেকেন্ড, নিউটন সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে ইন্টিগ্রেশনটা বোঝা গিয়েছে, আমরা ইন্টিগ্রেশনটা করছি অলরেডি। ঠিক আছে, এটা ইন্টিগ্রেশনটা আমরা অলরেডি করছি, তাহলে এটা কি বোঝা গিয়েছে? সবাই দ্রুত কমেন্ট করো এটা বোঝা গিয়েছে কিনা, এটা বোঝা গিয়েছে কিনা কমেন্ট করো। এটা কমেন্ট করো বোঝা গিয়েছে কিনা। এটা কমেন্ট করো বোঝা গিয়েছে কিনা। জি ভাইয়া। ওকে চলো নেক্সট। আচ্ছা পরেরটা দেখো এখানে কি বলছে, 2 কেজি ভরের একটি বস্তুর সরণ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে। t = 4 সেকেন্ডে বস্তুটির উপর ক্রিয়াগত বলের ঘাত হিসাব করো। ওকে, আমাকে বলো তো যে এটা পারবা কিনা। t = 4 সেকেন্ডে বলের ঘাত হিসাব করো, আমরা কি এটা পারবো?
আমরা কি পারবো? এটা একটু কমেন্ট করে জানাও তো আমাকে, পারবো কিনা। আমাকে একটু কমেন্ট করে বলো 78 নম্বর ম্যাথটা পারবো কিনা। আমরা ঠিক সেম টাইপের ম্যাথ একটা করে আসছি। নম্বর ম্যাথটা কি আমরা পারবো? একটু কমেন্ট করো তো। না পারলে আমি করে দিচ্ছি। ঠিক আছে, বলো দ্রুত, পারবো কিনা। পারবো, হ্যাঁ এই তো, এটাই চাই। পারবো, হ্যাঁ থ্যাংক ইউ। বলো দ্রুত, পারবো কিনা। দ্রুত বলো পারবো কিনা। একজন বলছে পারবো। আচ্ছা চলো, একজন যেহেতু বলছে আর একজন নিশ্চয়ই কনফিউশনে আছে। ঠিক আছে, আরেকজন যেহেতু কনফিউশনে আছে মনে হয়। আচ্ছা চলো, প্রথমে দেখো আমার এখানে, প্রথমে দেখো আদিবেগ ইউ। ইউ সমান কত হবে? প্রথমেই বলছি ইউ সমান কি ঢাল হবে। ওকে, এটা কি ইউ সমান ঢাল হবে। ঠিক আছে, আর আমরা দুই বিন্দুর মধ্যবর্তী কি ঢাল বের করতে পারি না? ঢাল সমান কত হবে? আমরা ঢাল বের করতে পারি না। দেখো তো এই পয়েন্টটা কত? 0,0 আর এই পয়েন্টটা কত? 4,3। ঠিক আছে, তোমাদের প্রিয়ম ভাই সরলরেখাতে শিখিয়েছে যে আমরা ঢাল বের করতে পারি। ঢাল কিভাবে বের করি মনে আছে? দেখো তো কিভাবে বের করি। 3,4 হবে এটা। হ্যাঁ, এটা হচ্ছে 3,4। আমরা ঢাল বের করতে পারি না? ঢাল বের করতে পারি কিনা? হ্যাঁ পারি তো। ঠিক আছে, চলো তাহলে এটা হচ্ছে 3,4। ওকে, তাহলে আসো আমরা ঢাল বের করার সময় কি বের করি? প্রথমে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। কোটিদ্বয়ের অন্তর মানে কি? 4 - 0 বাই 3 - 0, যেটা মানে 4/3 এত মিটার পার সেকেন্ড। এই ঢালটাই সমান কি? ইউ। ওকে, আচ্ছা শেষ বেগ কত হবে? দেখো তো আমার শেষ বেগে 4 সেকেন্ডে এইখানে যে শেষ বেগ, এই শেষ বেগটা কত? আসলে 0 না, কারণ দেখো আমার সময়ের সাথে সময় বেড়ে যাচ্ছে কিন্তু স্মরণ ঘটছে না। স্মরণ যদি না ঘটে তাহলে কি বেগ হচ্ছে 0। তাহলে আমরা বেগ ভি বলতে পারি কি 0। তাহলে আসো বলের ঘাত কত হবে? m ইন্টু ভি মাইনাস ইউ। এম এর মান হচ্ছে 2 ইন্টু 0 মাইনাস 4/3, দ্যাট মিনস 4 দুগুণে 8/3 কেজি মিটার পার সেকেন্ড, যার আগে একটা মাইনাস বসবে। ঠিক আছে, যার আগে একটা মাইনাস বসবে। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। ঠিক আছে, ওকে সবাই দ্রুত কমেন্ট করো যেটা বুঝছো কিনা। এটা কমেন্ট করো বুঝছো কিনা। এটা কমেন্ট করো বুঝছো কিনা। ওকে, ঠিক আছে, কমেন্ট করো। আমরা দেখো নেক্সট ম্যাথে যাই। কি বলছে দেখো, চিত্রে এক্স অক্ষ বরাবর গতিশীল একটা 1 কেজি ভরের বস্তুর অবস্থান সময় লেকচার দেওয়া হলো। টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডে বস্তুর ক্রিয়ারত বলের হিসাব করো। ঠিক আছে, প্রথমে আসো, প্রথমে আমরা আদিবেগ বের করব। আদিবেগটা কি সেম ভাবে আসো, আদিবেগ ইউ, এটা কি ঢাল। ঠিক আছে, ঢাল হবে ইউ, আর এই পাশেও কি হবে? সেম, এটাও ঢাল সমান হবে ভি। তাহলে আদিবেগ সমান দেখো আমাদের এই পয়েন্টটা হচ্ছে কত? 20,4। ঠিক আছে, তাহলে আমাদের বেগ কত হবে? ভুজদ্বয়ের অন্তর বাই কোটিদ্বয়ের অন্তর। ঠিক আছে, ভুজদ্বয়ের অন্তর কত? সরি, কোটিদ্বয়ের অন্তর কত? কোটিদ্বয়ের অন্তর হচ্ছে 20 - 0 বাই হচ্ছে 4 - 0। ঠিক আছে, 4 - 0, এটাতে মান কত? +5 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা আসো ভি। ভি সমান কত? দেখো আমাদের এখানে শেষ পয়েন্ট হচ্ছে 8,0 আর এটা কত? 4,0 আর এটা হচ্ছে 0,0। ঠিক আছে, ওকে
তাহলে আসো এখান থেকে আমাদের শেষ বেগটা কত আসবে? শেষ বেগটা দেখো এখানে কোটিদ্বয়ের অন্তর কত, মানে কত 0 - 4 বাই ভুজদ্বয়ের সরি 0 কোটিদ্বয়ের অন্তর। ঠিক আছে দেখো কোটিদ্বয়ের অন্তর, তাহলে এখানে এটা হচ্ছে 4,20, তাহলে এখানে আসবে কত? এটা হচ্ছে 4,0। তাহলে উপরে দেখো প্রথমে কি আসবে? কোটিদ্বয়ের অন্তর কত? কোটিদ্বয়ের অন্তর হচ্ছে 0 - 20 বাই কত 8 - 4 সমান কত -5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আসো আমাদের শেষ বেগ পেলাম, আদি বেগ পেলাম। তাহলে আসো এবার বলের ঘাত m সমান কত? m ইন্টু b মাইনাস u। এটা মানে হচ্ছে দেখো 1 কেজি বস্তু, 1 কেজি মানে কত? v হচ্ছে -5 - 5 দেখো -5 মানে কত? -5 মানে b মানে -5, u মানে 5, 5 - 5 মানে কত? -10 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওকে। সবাই দ্রুত কমেন্ট করো তো বোঝা গিয়েছে কিনা। সবাই দ্রুত কমেন্ট করো তো যেটা বোঝা গিয়েছে কিনা। দ্রুত কমেন্ট করো বোঝা গিয়েছে কিনা। ঠিক আছে, ওকে বুঝছি ভাইয়া, ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, চলো দেখো সেম ম্যাথ, এটা এইচডব্লিউ থাকবে। হ্যাঁ, সেম ম্যাথ এইচডব্লিউ থাকবে। এটা দেখো বলছে কি, দ্য ফিগার শোজ দ্য প্রপোর্শন টাইম xt গ্রাফ অফ ওয়ান ডাইমেনশনাল মোশন অফ এ বডি of mass 0.4 kg, the magnitude of each impulse, ঠিক আছে, ম্যাগনিটিউড মানে হচ্ছে মান, ঠিক আছে, each impulse মানে হচ্ছে বলের ঘাত। যারা ইংলিশ মিডিয়ামে যাচ্ছ তাদের জন্য এই একটা ম্যাথ ডেডিকেটেড ইংলিশে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর যারা আইইউটি তে एग्जाम দিবা তারা তো ইংলিশেই করতে হবে ম্যাথ, সো বুঝতেই পারতেছো। দেখো ম্যাগনিটিউড মানে হচ্ছে মান, ইম্পালস মানে হচ্ছে বলের ঘাত, তাহলে এটা থাকবে তোমাদের কি এইচডব্লিউ। ওকে, চলো নেক্সট কি বলছে দেখো 50 গ্রাম ভরের একটি বল 32 মিটার উচ্চতা হতে ভূমিতে পড়ে আবার লাফ দিয়ে 5 মিটার উচ্চতা উঠে যায়, বলের ঘাত কত? ঠিক আছে, বলের ঘাত কত? ওকে আচ্ছা, বলের ঘাত কত বলছে? সংঘর্ষকাল 1/10 হলে প্রযুক্ত বল কত? কি বলছে দেখো, আমি ম্যাথটা একটু ছবি আঁকাই। এই ধরো 50 গ্রাম ভরের একটা বস্তু, এটা প্রথমে 32 মিটার পড়ছে, ঠিক আছে, এইটা হচ্ছে 32 মিটার পড়লো, পড়ে লাফ দিয়ে আবার 5 মিটার উঠে যায়, ঠিক আছে। তাহলে প্রথমে আমার এইখানে পড়ার সময় যে বেগটা, এটা হচ্ছে কি আদি বেগ, ঠিক আছে, আর এইখানে যে বেগটা ছিল এটা হচ্ছে কি আমার সেই শেষ বেগ। তাহলে আসো আদি বেগটা আমরা বের করি। আদি বেগের সমান কি লেখা যায় দেখো, u = 0 প্লাস 2gh, তার মানে কত u² = v² প্লাস 2g, তাহলে u² = 2 গুণ 9.8 গুণ 32, তাহলে u এর মানটা কত আসে 25.04 এত মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আসো এটাকে একটু সুন্দর করে লিখি পাশে, এটা হচ্ছে u সমান ওয়াট। ওকে, এটা হচ্ছে u। আচ্ছা, এরপর আসো b সমান কি দেখো তো, আমার এই যে বস্তুটা এখানে উঠে গিয়েছে এটা হচ্ছে কি v, তাহলে আসো b সমান আমরা কি বলতে পারি দেখো, b সমান কি বলা যায়, আমার প্রথমে কি ওঠার সময় কি যে বেগ ছিল 0, তাহলে এটার সমান কি বলা যায় দেখো 0 b² = u² প্লাস 2gh, তার মানে কি দেখো p = √2gh, তাহলে সমান এটার মান আসে দেখো, আচ্ছা আমি এটা একটু পরিষ্কার করে ক্যালকুলেট করি,
দেখো এখানে এটার মান আসে কত, এটা হচ্ছে b সমান b স্কয়ার ইকুয়াল 0 প্লাস 2gh, বাট দিস টাইম b ইকুয়াল রুট ওভার অফ 2gh, তার মানে কত রুট ওভার অফ 2 গুণ 9.8 গুণ 5, ঠিক আছে। এটা করলে b সমান কত আসে 7√2, ঠিক আছে। এটা সমান করলে আসে কত 7√2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আসো আমরা b সমান পাচ্ছি, আমাদের v বেগটা পাচ্ছি, আমাদের u বেগটা পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি, দেখো কি বের করব, তাহলে j ইকুয়াল কি লিখতে পারি v - u, ওকে। তাহলে m এর মান দেখো 50 গুণ 10 টু দি পাওয়ার -3 ইনটু b, b এর মান হচ্ছে 7√2 -25.04, ঠিক আছে। এটা করলে কত আসে, এটা করলে দেখো আমি যে এখানে লিখছি 25.04, এখানটা টুইস্ট আছে। কি টুইস্ট, আমার ইউ এর ডিরেকশন হচ্ছে নিচের দিকে, বি ডিরেকশন হচ্ছে উপরের দিকে। আমার যদি বি ডিরেকশনটা উপরের দিকে হয়, বি হবে পজিটিভ, তাহলে ইউ অবশ্যই নেগেটিভ, তার মানে কি এখানে একটা নেগেটিভ বসবে, ঠিক আছে। নেগেটিভ মানে কি, তাহলে এখানে ওটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে কি নেগেটিভ নেগেটিভ আর পজিটিভ হয়ে গেলে টোটাল মানটা আসে 1.7469 এত কেজি মিটার পার সেকেন্ড, ওকে। আচ্ছা এরপর আসো কি বলছে, সংঘর্ষকাল দিয়ে দিয়েছে, তাহলে এফ সমান কত j/t, ঠিক আছে। j এর মান কত 1.7469 বাই t এর মান কত 1/10, ঠিক আছে। এটা ক্যালকুলেট করলে আসে 17.5 এত নিউটন প্রায়, ঠিক আছে। অবশ্যই এখানে প্রায় দিতে হবে, ঠিক আছে। এখানে হচ্ছে এটা সমান যে এখানে এটা অবশ্যই এখানে প্রায় দিতে হবে, ঠিক আছে, ওকে। সবাই বলো তো দ্রুত বুঝছো কিনা ম্যাথটা, সবাই দ্রুত বলো ম্যাথটা বুঝছো কিনা। সবাই দ্রুত বলো ম্যাথটা বুঝছো কিনা, ঠিক আছে। আচ্ছা আজকের দিনের লাস্ট ম্যাথ আমাদের, ওকে। খেয়াল করো কি বলছে, 2 কেজি ভরের একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে কোনো দেয়ালের সাথে ধাক্কা খেয়ে আবার ওই একই কোণে বিপরীত দিকে ফেরত যায়, ঠিক আছে। তার মানে ধরো এই হচ্ছে আমাদের একটা দেয়াল, এটা হবে এই, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের সেই দেয়াল, কি বলছে একই কোণে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে আবার বিপরীত দিকে ফেরত যায়। বিপরীত দিকে যদি ফেরত যায় তাহলে বলছে বলের ঘাত কত। খেয়াল করো, তার মানে আমার এখানে আপতন যেটা পড়তেছে এটা হচ্ছে বলে দিয়েছে 30 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটা বলে দিয়েছে এটা হচ্ছে 30 ডিগ্রি, বলেছে আবার একই কোণে বিপরীত দিকে ফেরত যায়। বিপরীত দিকে ফেরত যায় মিন্স আমার কি এই দিকে হচ্ছে আদিবেগ, এটা যদি পড়ন্ত বস্তু হয় তাহলে এই দিকে এটা হবে কত 4 মিটার পার সেকেন্ড, আর ফেরত গিয়েছে এটা কত, এটা হচ্ছে কত একই কোণে দ্বিগুণ দেশে ধাক্কা খেয়ে 3 ডিগ্রি কোণে একই কোণে ফেরত যায়, ঠিক আছে, ওকে। ধাক্কা খেয়ে একই কোণে বিপরীত দিকে ফেরত যায়, ঠিক আছে। আচ্ছা আসো একই কোণে ফেরত যায়, তার মানে কি ওই সেম বেগটাই সে আবার প্রাপ্ত হয়েছে, ঠিক আছে। সেম বেগটাই প্রাপ্ত হওয়া মানে কি আসলে তার বেগ হচ্ছে এখানে 4 মিটার পার সেকেন্ড, তার মানে তার ইউও ছিল 4, ভিও ছিল 4, কিন্তু এখানে দেখো কোণ চেঞ্জ হয়ে গেছে, কোণ কি চেঞ্জ হয়ে 3 ডিগ্রি হয়ে গেছে। তাহলে দেখো আমাদের এখানে ভেক্টর ফর্মেটে এবার অ্যাপ্লাই করব আমরা, ঠিক আছে। তাহলে আমরা সরাসরি বলের ঘাত লিখব যে ইকুয়াল m ইনটু রুট ওভার অফ v স্কয়ার প্লাস u স্কয়ার প্লাস 2uv cos আলফা, ঠিক আছে। কিন্তু দেখো তো কথা আছে এখানে একটা, আমরা যখন এখানে কোণটা হিসাব করব মধ্যবর্তী অ্যাঙ্গেল, অবশ্যই দেখবা ভেক্টরটা আমরা যখন হিসাব করছিলাম তখন দুইটা ভেক্টর একই পয়েন্ট থেকে স্টার্ট হয়েছিল বা দুইটা ভেক্টর একই পয়েন্ট থেকে এন্ডিং হয়েছিল, একই পয়েন্টে এন্ড করেছিল। এই ক্ষেত্রে আমাদের এইটা হবে সেই থিটা,
থিটা না, এটা হবে সেই আলফা কোণ, ঠিক আছে? এটা হবে আলফা, এটাও হবে আলফা, ওকে। কিন্তু দেখো যদি আমাদের ভেক্টরটা ঠিক এরকম থাকে, একটা পয়েন্ট রেখে এরকম ঢুকতেছে, আমি একটু ছবিতে দেখাই ক্লিয়ার করে। দেখো ধরো একটা পয়েন্ট থেকে এরকম ঢুকতেছে, দেখো এই একটা পয়েন্ট থেকে এরকম ভাবে ঢুকছে, এটা হচ্ছে কিউ, একটা পয়েন্ট থেকে এরকম বের হয়ে যাচ্ছে পি। দেন এই ক্ষেত্রে এই কোণটা যদি থিটা হয় তাহলে এটাকে থিটা ধরা যাবে না, অবশ্যই এখানে একটা দিকে আমাকে কিউটাকে বিস্তৃত করতে হবে। এই যে কোণ আমার এটা হচ্ছে কিউ, এই ক্ষেত্রে এইটা হবে কি সেই আলফা, ঠিক আছে? এইটা হবে কি আমাদের সেই আলফা কোণ, ওকে ঠিক আছে? এটা হবে আমাদের আলফা, আলফা সমান কত 180 মাইনাস থিটা, ঠিক আছে? এই আলফা কোণটায় কত হবে 180 মাইনাস থিটা, ঠিক আছে? তার মানে কি দেখো এই কোণটাকে আমাদের এইদিকে বিস্তৃত করতে হবে, ঠিক আছে? কোণটাকে বিস্তৃত করলে তাহলে আমাদের এইখান থেকে এই কোণটা কত লেখা যাবে, এটা কত, এই কোণটা কত লেখা যায়, ঠিক আছে? এটা কত 30 ডিগ্রি, কেন 30 ডিগ্রি? এটা হচ্ছে একান্তর কোণ, সরি একান্তর বিপরীত কোণ, ঠিক আছে? এটা হচ্ছে 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। তাহলে এবার বলো আমাদের এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 60। তাহলে আসো আমাদের এখানে এবার ভেক্টরের মান বসাবো। ভেক্টরের মান কত তাহলে 2 ইনটু রুট ওভার অফ কত 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 গুণ 4 গুণ 4 গুণ cos আলফা। আলফার মান তাহলে এখানে কত হবে 60 ডিগ্রি, ঠিক আছে? আলফা মানটা কত তাহলে এখানে 60 ডিগ্রি, ওকে। তাহলে আসো এখান থেকে আলফা 60 ডিগ্রি মান করলে আসে cos 60 হাফ, হাফ টু কাটা 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে কত 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার 16 16 32 48, 48 করলে কত আসে, হ্যাঁ 4 এবং 48, ঠিক আছে? তাহলে 2 রুট 48, ঠিক আছে? 2 রুট 48 এত কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ওকে, সবাই দ্রুত কমেন্ট করো তো এটা বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো যে এটা বুঝছো কিনা। আমাদের এই কোনটা হিসাব করা বুঝতে হবে, কোনটা হিসাব করা বুঝতে হবে, ঠিক আছে? যেমন এইখান থেকে আমরা এখন ভেক্টরের লব্ধি সমান কি লিখতে পারি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 pq cos আলফা, ঠিক আছে? ওকে, এটা আমাদের লাস্ট ম্যাথ আজকে। বলো আজকে পড়া এই পর্যন্ত, দ্রুত সবাই কমেন্ট করো বুঝছো কিনা, আজকে পড়া এই পর্যন্ত বুঝছো কিনা বলো। বুঝছি ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, তোমাদের বঙ্কিম ভাইয়া আজকে রাতে বোটানি রাইবোজোমের ক্লাসটা আপলোড করে দিবেন, সবাই একটু দেখে নিও, ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ, সবাই একটু মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।